দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল ইন্ডিয়া জোটের সামনে যে পথ খোলা। আফম ইকবাল। এই কথা ঠিক যে সাধারণ নির্বাচনে ইন্ডিয়া জোট সরকার গঠনের মতো পর্যাপ্ত সংখ্যক সাংসদ পায়নি। সেই অর্থে বিজেপির কাছেও মেজরিটি নেই, অর্থাৎ সরকার যেই গঠন করুক না, তা করতে হবে জোড়াতালি দিয়েই। বাহ্যত এনডিএ জোট সরকার গঠনের জন্য আবশ্যক জনমত পেয়েছে, কিন্তু জোটের ঘটকদের সকল অংশীদারই জানেন যে বিজেপির নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণ করার অর্থই হচ্ছে আত্মসম্মানবোধকে বিসর্জন দিয়ে সেই সরকারের অংশীদার হতে হবে। যে সরকার, বিশেষ করে সরকার প্রধান, কেবল নিজে ব্যতীত আর কাউকে যথাযথ সম্মান দিতে কখনো প্রস্তুত নয়, এমনকি নিজের দলের সিনিয়র লিডার্স যাদের হাত ধরে, যাদের কর্ষিত ময়দানে তিনি ফসল ক্ষেত করছেন এবং ফসল তুলছেন, তাদেরও সাইডলাইনে বসিয়ে দিতে তিনি দ্বিধাবোধ করেননি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জোট নেতারা তাদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার ইচ্ছা কেউই নিশ্চয়ই পোষণ করেন না। কিন্তু যেহেতু তারা রাজনীতি করতে এসেছেন, রাজনৈতিক দায়িত্ব জনগণের কাছ থেকে গ্রহণ করেছেন, রাজনীতি তাদের করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে তারা চাইবেন তুলনামূলক নিরাপদ আস্তানা। কিন্তু যখন অনন্য পায়, তখন কোথাও মাথা গুঁজতেই হবে। অর্থাৎ আপাতত একটি মাথা গোঁজা সরকার আমরা দেখতে পাবো, কিন্তু এই মুহূর্তে যে ইন্ডিয়া জোট সরকার গঠনের চেষ্টা করছে না, হয়তো তার জন্য জোট নেতৃত্বকে একসময় আফসোস করতে হতে পারে। দেশবাসী বিরোধী জোটের আবেদনে সাড়া দিয়ে জোটকে এক প্রকার জিরো থেকে হিরো বানিয়েছেন। জনগণের দেওয়া এই ম্যান্ডেটের কতটা সম্মান বিরোধী জোট করতে পেরেছেন তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। হতে পারে এই নিষ্ক্রিয়তার জন্য তাদের রাজনৈতিক সম্ভাবনা চিরতরে বন্ধ হয়ে যাবে। হয়তো জোট নেতারা পরিস্থিতি অনুকূল নয় দেখে ভাবছেন যে আপাতত মোদিজিকে সরকার গড়তে দেওয়া হোক, দেখাই যাক কিভাবে তিনি জোট সরকার পরিচালনা করেন। যেহেতু মোদিজির জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতা নেই, তাই তিনি ব্যর্থ হবেন এবং তারপর আমরা নিজেদের সরকার গড়ার উদ্যোগ গ্রহণ করতে যাব। অ্যানিমাল প্ল্যানেট বা অন্যান্য টিভি বা ইউটিউব শো দেখে দেখে জঙ্গলের অনেক প্রাণীর আচরণ সম্পর্কে অনেকের কিছু ধারণা তৈরি হয়েছে। দেখা গিয়েছে বনের শেয়াল, শকুন ইত্যাদি কিছু প্রাণী প্রতীক্ষায় থাকেন কখন সিংহ শিকার করে তার উদরপূর্তি করবে, উচ্ছিষ্টাংশ ফেলে যাবে। তারপর তারা এগিয়েছে অবশিষ্টাংশ ভক্ষণ করে ঢেকুর তুলবেন। ইন্ডিয়া জোট নেতাদের মনে রাখা আবশ্যক যে মোদি শাহ জেলে গিয়ে ঘানি টানার পরিবর্তে যে কোনো পর্যায়ের আপোষের পথে যেতে প্রস্তুত থাকবেন। যে কোনো ধরনের দায়বদ্ধতা, সে সম্মানজনক হোক অথবা না হোক, গ্রহণ করতে পারেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, বর্তমান বাজারের সবচাইতে সক্ষম ঘুটক ব্যাপারী হচ্ছেন উপরোক্ত জুটি। কে বলতে পারে যে আগামী ৩-৪ মাস পর্যন্ত জেডিইউ এবং তেলুগু দেশমের অধিকাংশ সাংসদ নিজ নিজ দলেই অবস্থান করবেন? ক্ষমতা ধরে রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক সাংসদ বিধায়ক সংগ্রহ করা ওই জুটির জন্য কি তেমন বড় কোনো কাজ? এমনকি দেখা যেতে পারে যে আজকের ইন্ডিয়া জোটের একাংশ সাংসদ গেরুয়া বসন পরিধান করে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। যখন ছত্রাকদের দৌড়ঝাঁপ শুরু হবে, তখন জোটের নেতারা সুপ্রিম কোর্ট এবং অন্যান্য প্রতিষ্ঠানের দুয়ারে দুয়ারে ধর্ণা দিতে শুরু করবেন এবং একতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে 2029 আস্তে আস্তে ইন্ডিয়া জোটের অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাবে না। জোট নেতাদের দিকে লক্ষ্য করুন। শারদ পাওয়ার, খার্গে এবং আরও অনেক নেতা তাদের জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। জনগণ দীর্ঘদিন তাদের প্রতি আস্থা পোষণ করেছেন, আর কত করবেন। একসময় মোহভঙ্গ হবেই। মনে রাখা দরকার, যে দেশের জনগণ 442-এর মধ্যে বিজেপিকে মাত্র 240টি আসন দিয়েছেন, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দেননি, অর্থাৎ জনমত তাদের বিরুদ্ধে গিয়েছে। আর জেডিইউ এবং তেলুগু দেশমের ভোট শেয়ার বা আসনগুলোকে বিজেপির আসন হিসেবে বিবেচনা করা বোকামি বই কিছু নয়। কারণ এদেশের ভোট এখনো যতটা জাতীয় ইস্যুতে হয়, তার চাইতে আঞ্চলিক এবং স্থানীয় ইস্যুগুলো গুরুত্ব পেয়ে থাকে। সুতরাং আঞ্চলিক ইস্যুগুলোকে ইগনোর করা হলেই সেই আসনগুলো ছন্নছাড়া হয়ে ওঠা স্বাভাবিক।
2024-এর নির্বাচনে জনগণ মূলত ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সেই অনুযায়ী ম্যান্ডেট প্রদান করেছেন। তাই সময়ের তাগিদ ছিল ফেসিবাদী শক্তির বিরুদ্ধে সরকার গঠনের প্রচেষ্টা চালানো। যা না করে ইন্ডিয়া জোট হয়তো আরও একটি ঐতিহাসিক ভুল করল। দিল্লিতে বসে জোটের ডঙ্কা বাজানোর পরিবর্তে কাঙ্ক্ষিত ছিল নীতিশবাবু ও নাইডুকেও বোঝানোর চেষ্টা করা যে বিজেপির সঙ্গে যাওয়ার পরিণতি হবে ওড়িশার নবীন পাট্টানায়কের মতো, তাদের দলের পরিণতি হবে আসামের এজিপি এবং মহারাষ্ট্রের শিবসেনার মতো। এখনই জনমুখে শোনা যাচ্ছে যে গোবরের বিস্তৃতির ফলেই ওড়িশায় নবীন পাট্টানায়কের রাজনৈতিক উত্তরাধিকার খতম হয়েছে। সত্যি কথা হচ্ছে, যে কোনো দল যখন ক্ষমতার জন্য নিজেদের চরিত্র হারিয়ে ফেলে তখন সেই দল গণবিশ্বাস হারিয়ে ফেলে। ওড়িশার ক্ষেত্রে তাই হয়েছে। মানুষ ভেবে দেখেছেন বিজেডি আর বিজেপির মধ্যে যখন কোনো পার্থক্যই নেই, তাহলে কেনই বা তারা সরাসরি বিজেপিকেই ভোট দেবেন না। এই বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহারাষ্ট্র, হরিয়ানা এবং ছত্তিশগড় বিধানসভা নির্বাচন। 3টি রাজ্যই বিজেপিকে জোরে ধাক্কা দিয়েছে। এখান থেকে ব্যাপক জনসমর্থন এসেছে ইন্ডিয়া জোটের পক্ষে। পরবর্তী বিধানসভা নির্বাচনে যদি জোট এই জনসমর্থন ধরে রাখতে না পারে, তাহলে মনে রাখতে হবে যে সেখান থেকেই শুরু হবে ইন্ডিয়া জোটের অন্তর্জলী যাত্রা। বিরোধী পেটাই শুরু। গত পঞ্চায়েত ভোটে শাসক বিজেপি 96% বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। বিপক্ষে প্রার্থী ছিল না। প্রার্থী না থাকার বিষয়ে জলের মতো সোজা নয়। বিরোধীরা প্রার্থী দেবেন দূরে থাক, মনোনয়ন জমা দেওয়ার সুবিধাই পাননি। অভিযোগ এমনই ছিল। মোহনপুরে বিজেপি নেতা জয়লাল দাস মাইকেই বলেছিলেন যে সিপিএম যেন প্রার্থী না দিতে পারে, মেরে তাড়িয়ে দিতে হবে। 5 বছর পেরিয়ে গিয়েছে, মেরে তাড়িয়ে দেওয়ার ধারা বজায় রয়েছে। এইবারের পঞ্চায়েত ভোটের নোটিশ জারি হয়নি এখনো, মেরে তাড়িয়ে দেওয়া শুরু হয়ে গিয়েছে। সেবারেও কর্তৃপক্ষ জয় জগন্নাথ না হয়ে টুডু জগন্নাথ হয়েছিলেন। এবারও প্রাথমিক সংকেত তাই। বক্সনগর ব্লক অফিসে সব দলকে নিয়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি সভা ডাকা হয়েছিল আজ। বিডিও প্রণয় দাস সবাইকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। বিজেপির হয়ে বিধায়ক তোফাজ্জল হোসেন, মাইনরিটি মোর্চার বক্সনগর মন্ডল প্রেসিডেন্ট নজরুল ইসলাম ও অন্যান্যরা যান। সিপিআইএমের বক্সনগর অঞ্চল সম্পাদক নির্মল সরকার ও আবুল হোসেন ছিলেন। নির্মলকে অফিসের উঠানেই বেধড়ক মারপিট করেছেন বিজেপির লোকজন বলে অভিযোগ রয়েছে। নজরুল ইসলাম ও তার সঙ্গীরা তাকে কিল, চর, লাথি, ঘুষি দিয়েছেন। সরকারি অফিসেও নিরাপত্তা না পেয়ে পালিয়ে বেঁচেছেন। ভিডিও ও বিধায়ক ঘরে বসে প্রশ্রয় দিয়েছেন। বেরিয়ে আসেননি চেঁচামেচি শুনেও, তাদের খবর দেওয়ার পরেও আসেননি। মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে সিপিআইএম নেতাদেরকে। সিপিআইএম অভিযোগ করেছে যে বিজেপির লোকজন বিধায়কের ইশারা পেয়েই নির্মল সরকারকে আক্রমণ করেছে। তুই এখানে কেন বলে তাকে মারতে শুরু করেন নজরুল ও তার লোকজন। নজরুল পঞ্চায়েত সমিতির সদস্য। সিপিআইএম বলেছে যে ভিডিও নিমন্ত্রণ করে এনে তাদের নিরাপত্তা দেননি, পুলিশ কিছুই করেনি। অভিযোগ পুলিশকে বলে দেওয়া হয়েছে কিছু না করতে। বিজেপি আমলে এটাই দস্তুর। পুলিশ মুখ্যমন্ত্রীর দফতর। মুখ্যমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা ভালো বলে প্রায়ই দাবি করে থাকেন। আজ গোটা রাজ্যের ব্লক সমূহে খসড়া ভোটার তালিকা প্রকাশের জন্য সর্বদলীয় সভা ডাকা হয়েছিল। বক্সনগর ব্লকের বিডিওর ডাকা সভায় আমাদের পার্টির 2 জন প্রতিনিধি ওই সভায় গেলে স্থানীয় বিধায়ক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে তার অনুগত দলীয় কর্মীরা ব্লক অফিস চত্বরে তাদের উপর আক্রমণ করে মারধর করে আহত করে ব্লক চত্বর থেকে বের করে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই বিজেপি বিধায়কের নেতৃত্বে হামলার তীব্র নিন্দা করছে। রাজ্য প্রশাসন ও আরক্ষা প্রশাসনকে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছে। সিপিআইএম জেলা কমিটি জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা হিসেবেই বক্সনগর ব্লকে এই অকর্ম করা হয়েছে। তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে প্রশাসনকে তা বন্ধ করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে দাবি জানাচ্ছে সিপিআইএম জেলা কমিটি। নিউজ 18 বাংলায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, দিল্লির পর এবার মুম্বাই, অভিষেকের চমকপ্রদ অভিযান, কেন সফর তুঙ্গে জল্পনা। সমাজবাদী পার্টি এসপির নেতা অখিলেশ সিং যাদবের বাড়িতে গিয়ে বুধবার রাতেই এক প্রস্ত বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হিসেবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 29 আসনে জয় এনে দিয়েছেন দলকে।